অ্যাপ্লাই করি তখনই আমি নিজেকে ধরেই নিয়েছিলাম এবং স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে আমার জন্য সবচেয়ে পারফেক্ট জব বাংলাদেশ ব্যাংক অফিসার। এবং আমি তার আগে জুনিয়র ইন্সট্রাক্টরও অ্যাপ্লাই করেছিলাম পলিটেকনিকে এবং সেই সময় পিডিসিবিতেও পুনরায় অ্যাপ্লাই করেছি, যেহেতু আমি একবার ব্যর্থ হয়েছিলাম। পিডিবিতেও অ্যাপ্লাই করা ছিল, মানে বিভিন্ন প্রতিষ্ঠানে আমার অ্যাপ্লাই পুনরায় করা। তখন আমি ধাপে ধাপে যেহেতু বাংলাদেশ ব্যাংকের এক্সাম হওয়ার পর আমার 6 মাস পর রেজাল্ট দেয়, এই 6 মাস পর আমি পরীক্ষা না দিয়ে থাকতে পারি না। তখন আমি পিডিসিবিতে পরীক্ষা দেই, পিডিবিতে এক্সাম দেই এবং প্রত্যেকটা দিয়ে লিখতে শুরু করি এবং ভাইবা দেই। কিন্তু আমার মার্ক কম থাকার কারণে আমি পিডিবি পিডিসিবিতে চাকরি পাই না, ডিপিডিসিতে থাকতে হলো। তারপরে পলিটেকনিকে জুনিয়র ইন্সট্রাক্টরে আমি দিলাম কোনো প্রস্তুতি ছাড়া। তখন আমার মোটামুটি প্রস্তুতি ভালো ছিল, দিলাম যে টিকে গেলাম। তখন আমাকে কাগজপত্র জমা দেওয়ার মুহূর্তে আমার বাংলাদেশ ব্যাংকে এর মধ্যে ভাইভাও হয়ে যায়, আমি টিকে যাই এবং আমি বাংলাদেশ ব্যাংকের সুখবরটা পেয়ে যাই, যার কারণে আমি পলিটেকনিকে জুনিয়র ইন্সট্রাক্টর থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসি যে আমি আসলে বাংলাদেশ ব্যাংকে থাকতে চাই, যেহেতু চাকরিটা হয়ে যায়। এবং আমার এই জার্নিটা ছিল এইভাবেই যে আমি সবসময় নিজেকে আত্মবিশ্বাসের সহিত উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, জীবনে যদি সফল হতে চান আপনাকে অবশ্যই আত্মবিশ্বাস এবং সঠিক দিক নির্দেশনা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সর্বশেষ পরিশ্রমের দ্বারা আপনি অবশ্যই আপনার ক্যারিয়ারকে সফল হিসেবে গড়ে তুলতে পারবেন। যদি আমি পারি অবশ্যই আপনারাই পারবেন। আমি আপনাদেরই পলিটেকনিকের বড় ভাই এবং আমি আপনাদেরই পলিটেকনিকের একজন সাবেক শিক্ষার্থী। সো আমি যদি পারি অবশ্যই আপনারাও পারবেন। আর আমার এই পিছনে জায়গাটা এত সহজ ছিল না, কারণ আমাদের সময় না ছিল হাতের কাছে কিছু সহজলভ্য, না আমরা হাতের কাছে সবকিছু পেয়েছি। আমাদেরকে কিছু করতে হলে দূরে গিয়ে করতে হয়েছে। হ্যাঁ, আমরা পেয়েছি বিভিন্ন প্রিয় শিক্ষক, প্রিয় বড় ভাইদের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং কনফিডেন্স, যে কনফিডেন্সের মাধ্যমে আমি একটি নয় দুটি নয় মোটামুটি 14টি ভাইবা দেওয়ার সুযোগ পেয়েছি। আশা করি আপনারা যদি আপনাদের কনফিডেন্স লেভেলকে উচ্চ স্তরে রাখেন এবং সঠিক ওয়েতে পরিশ্রম করে যান, আমি মনে করব আপনারাই 10 গ্রেডের যোগ্য এবং আপনারাই ফিউচার বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা অপরিসীম হিসেবে রাখবেন। আপনারা জেনে আরো খুশি হবেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেকেই ছোট চোখে দেখলেও আপনার প্রতিষ্ঠানে যখন গিয়ে দেখবেন যে আপনি একটা 10 গ্রেডের কর্মকর্তা, দেখবেন যে আপনার পাশের ডেস্কে বসে আছে একজন রাবিয়ান, সে আপনার যোগ্যতা এবং আপনার গ্রেডে জব করছে, তাকে আপনি ভাই বলে সম্বোধন করবেন, যেটা আমি নিজেও করতেছি। তো আপনাদের আমি সর্বোপরি একটা উপদেশ দিয়ে যাব বড় ভাই হিসেবে, আপনারা সবসময় নিজের প্রতি কনফিডেন্স রাখবেন, যেন কখনো কোনো ব্যর্থতাকে মেনে নিয়ে কখনো ঘাবড়ে যাবেন না। কারণ আমার জীবনেও ব্যর্থতা এসেছে, কারণ আমি ব্যর্থতাকে কখনো মেনে নেইনি। কারণ আমার মূল টার্গেট ছিল আমাকে সফল ক্যারিয়ার করতে হবে। আর সফল ক্যারিয়ার করতে গেলে আমাদেরকে অবশ্যই ছোট থেকে বড় হতে হবে। কারণ আমরা যদি ছোট জিনিসকে সবসময় ছোট হিসেবেই দেখি, সেটা আসলে দেখা যাবে না। কারণ আপনাদেরকে ডিপ্লোমা, যেহেতু ইঞ্জিনিয়ার, আপনি একজন ইঞ্জিনিয়ার, যদি ইঞ্জিনিয়ারিং জ্ঞান আপনার ভিতর না থাকে তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে গিয়ে কিভাবে আপনার নাম উচ্চ পদে নিয়ে যাবেন? কারণ আপনি ইঞ্জিনিয়ার হিসেবে ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে আপনাকে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি চাকরির বাজারে গিয়ে অনেক ভালোভাবে পড়াশোনা করবো, কখনোই তা সম্ভব না। কারণ আমি পলিটেকনিক লাইফে আমার প্রিয় শিক্ষাগুরু ইমরান স্যার বা শামসুল আলম স্যার যারা ছিলেন, তাদের আমি উপদেশমূলক তাদের যে বক্তব্যগুলো পেয়েছি তাতে আমি অনুপ্রাণিত হয়েছি। কারণ তারা সবসময় আমার সফল ক্যারিয়ারের কামনা করতো এবং আমার দ্বারা সম্ভব এটা তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে যেত। তাই আমি কখনো ঘাবড়াইনি এবং আমি বিভিন্ন ব্যর্থতার মাধ্যমেও আমি কখনো নিজেকে ছোট করে দেখি নাই। এবং আমি যখন এই সফল ক্যারিয়ার পিছনে দৌড়াচ্ছিলাম তখন আমি আশেপাশে মানুষদেরকেও ভুলতে যাওয়া শুরু করি। কিছু আমার নিকট আত্মীয় আছে যাদের বাড়িতে আমি 5 থেকে 6 বছরও পা দিই নাই। কারণ একটাই, যে আমি আমার যোগ্য স্থানে গেলে এক সময় আমি তাদের বাড়িতে যেতে পারবো, কিন্তু আমি যদি এখন যাই বা এখন সময়গুলোকে অপচয় করে দিই তাহলে হয়তো আমার লাইফটা ভালোভাবে গোছাতে পারবো না। তাই আপনাদের মূল টার্গেট থাকা উচিত যে সফল ক্যারিয়ার হতে গেলে অবশ্যই আমাদেরকে ভালো মানের দিক নির্দেশনামূলক বা আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এবং সর্বশেষ একটা কথা, পড়াশোনার জন্য যে আপনাকে সারাদিন পড়াশোনা করতে হবে এমনটা না। আমি নিজেও কি করতাম, যখন আমার মাথা ব্যথা করতো বা ঘুমানোর ট্রাই হতো, আমি নিজেও অ্যাডোবি স্ক্যান বা বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে ফটো তুলে আমি সেগুলো পিডিএফ আকারে রাখতাম। অথবা আমার গ্যালারিতে বেশিরভাগ সময় যখন আমি স্টাডি মুহূর্তে ছিলাম, আমার অন্য কোনো পিকচার ছিল না বা কোনো গান ডাউনলোডও ছিল না। আমি সবসময় আমার পিকচারে সবসময় 6-7 হাজার পিক থাকতো গ্যালারিতে এবং অ্যাডোবি স্ক্যানের মাধ্যমে বিভিন্ন পিডিএফ করে রাখতাম। আমার যখন হয়তো বাইরে গিয়ে আড্ডা দিচ্ছি বন্ধুদের মাঝে, আমি পিডিএফ ওপেন করে পড়াশোনা করতাম। বা আমি নিজেও খাইতে বসলেও অনেক সময় ফোন বের করে আমি ফটো বের করে
যেগুলো ল্যাগিং ছিল পড়াগুলো, সেই পড়াগুলো আমি ট্রাই করে দিতাম। তো আপনারাও আমি চাইবো যে সবসময় যে বই সামনে রেখেই পড়তে হবে এমনটা না, আপনাদের প্রস্তুতি যখন ভালো থাকবে আপনারা অবশ্যই সেটা ফোন বা কম্পিউটার বা যে কোনো মাধ্যমে, যেখানে আড্ডা দিচ্ছেন বন্ধুদের মাঝে, খেলা দেখতে গেছেন, সেখানে গিয়েও আপনি চাইলে স্টাডি করতে পারেন এবং ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা ভালো ফল পাবেন। আর সর্বশেষ একটা কথাই বলবো, আমাদের লাইফটাই হচ্ছে ভাসমান, আর এই ভাসমান লাইফে আপনাকে তীরে পৌঁছাতে গেলে, অর্থাৎ সমুদ্রের তীরে আপনাকে পৌঁছাতে গেলে আপনাকে বসে থাকলে চলবে না, আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনি তীরে পৌঁছাতে পারবেন এবং সফল লাইফে